বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আর একটি অপূর্ব হৃদয় ছোঁয়া গল্প অরন্ধনের নিমন্ত্রণ, যেখানে বর্ণভেদ, জাতিভেদ আবারও প্রেমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আজকে গল্পটির শেষাংশ। প্রেম কিন্তু মরে না। অন্তঃসলীলা প্রেম ঘটনা প্রবাহে আবার জেগে ওঠে দ্বিগুণ শক্তিতে, বেদনা দীর্ণ করে। বন্ধুরা, শুনতে থাকুন, আমি জানি ভালো লাগবেই। যেখানে গল্পটি কালকে শেষ করেছিলাম, পাহাড় থেকে নামবার পথে হিরু হঠাৎ বলল, মণি, একটি মেয়েকে বিয়ে করবে ভাই? মণি হো হো করে হেসে উঠে বললে, কি ব্যাপার বলো তো হিরুদা, তোমার আজ হয়েছে কি? কিছু হয়নি, বলো না মণি। একটি গরিবের মেয়েকে বিয়ে করে দায় উদ্ধার করো না। তোমার মতো ছেলের কি? তোমার কোনো আপনার লোক? তোমার নিজের বোন নাকি? বোন না হলেও বোনের মতোই। বেশ দেখতে মেয়েটি, সুশ্রী, বুদ্ধিমতী। আমার কথায় তো কিছু হবে না। তুমি বাবাকে কি মাকে বলো। একে তো লেখাপড়া নিয়ে বাবাকে চটিয়ে রেখেছি, আবার বিয়ে নিয়ে চটালে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বাবার মেজাজ বোঝো তো। রাত্রে নিজের ছোট্ট বাসাটিতে হিরু কথাটা আবার ভাবলে। আজ পাহাড়ের উপর উঠেই তার কেমন সব গোলমাল হয়ে গিয়েছিল। কুমির কথা তাহলে তো সে মোটেই ভোলেনি। নীল আকাশ, নির্জনতা, ফুটন্ত বন্য ক্যামেলিয়া ফুল, বন তুলসীর গন্ধ, সব শুদ্ধ মিলে একটা বেদনার মতো তার মনে এনে দিয়েছে কুমির হাসি ভরা ডাগর চোখ দুটির স্মৃতি, তার হাত নাড়ার ললিত ভঙ্গি, তার অনর্গল বকুনি। সে তো সন্ন্যাসী হয়ে যাবে রামকৃষ্ণ আশ্রমে, সবাই জানে। মিথ্যেই পিসিমা কুমির বাবাকে বিয়ের কথা গিয়েছিলেন বলতে। কিন্তু কুমিকে জীবনে সুখী করে দিয়ে যেতে হবে, এ তার একটা কর্তব্য। সাহসে ভর করে মনির বাপের কাছে সে প্রস্তাবটা করলে। হিরুকে মনির বাপ মা স্নেহ করতেন। তাঁরা বললেন, মেয়ে যদি ভালো হয় তাঁদের কোনো আপত্তি নেই। তাঁরা চাকরি উপলক্ষে পশ্চিমে থাকেন। এ অবস্থায় স্বঘরের মেয়ের সন্ধান পাওয়া কঠিন বটে। যখন সন্ধান পাওয়া গিয়েছে ভালো মেয়ের, আর মনির বিয়ে যখন দিতেই হবে, তখন মেয়েটিকে দেখে আসতে দোষ কি? কুমির জ্যাঠাকে আগেই চিঠি লেখা হয়েছিল, কিন্তু তার সমস্ত জিনিসটাকে অবিশ্বাস করে উড়িয়ে দিয়েছিলেন। অত বড় লোকের ছেলেকে জামাই করার মতো দুরাশা তাঁদের নেই। হিরুর যেমন কাণ্ড। কিন্তু হিরু পুজোর ছুটিতে সত্যি মনির এক জ্যাঠতুতো দাদাকে মেয়ে দেখাতে নিয়ে গেল। কুমি এসে হিরুর পায়ের ধুলো নিয়ে নমস্কার করলে। হিরু বললে, ভালো আছিস কুমি? এতদিন কোথায় ছিলে হিরুদা? চাকরি করছি রে, পশ্চিমে জামালপুরে। 7-8 মাস পরে তো দেশে ফিরছি। ও, কাকে সঙ্গে করে এনেছ? হিরু কেশে গলা পরিষ্কার করে বললেও, আমার এক বন্ধুর দাদা এসেছে। তা এখানে এসেছে কেন? এসেছে গিয়ে এমনি বেড়াতে এসেছে ধর। তবে তোমাকে ঢোক গিলতে হবে না, আমি সব জানি। কেন সব চেষ্টা করছো হিরুদা? হিরু বললে, যাও, অমন করে না, ছি। চুল টুল বেঁধে দিতে বলো গিয়ে। ওরা খুব ভালো লোক আর বড় লোক। জামালপুরে ওদের খাতির কি? আমি অনেক কষ্টে ওদের এখানে এনেছি। বড় ভালো হবে এ বিয়ে, যদি ভগবানের ইচ্ছে হয়। অনেক কষ্টে কুমিকে রাজি করিয়ে তার চুল বাঁধা হলো, মেয়ে দেখানো হলো। দেখানোর সময় মেয়ের অজস্র গুণ ব্যাখ্যা করে গেল হিরু। কুমি কিন্তু
পাঞ্জাব প্রদেশ কোন দিকে বলতে পারলে না। তাজমহল কে তৈরি করেছিল সে সম্বন্ধেও দেখা গেল সে সম্পূর্ণ অজ্ঞ। হাতের লেখা বেঁকে গেল। গান গাইতে জানে না বললে, যদিও সে ভালোই গাইতে জানে এবং তার গলার সুরও বেশ ভালো। সঙ্গের ভদ্রলোকটি মেয়ে দেখা শেষ করেই ফিরতি নৌকোতে রেল স্টেশনে চলে গেলেন। রাত্রে ট্রেনেই তিনি খুলনায় তার শ্বশুরবাড়িতে যাবেন। যাওয়ার সময় বলে গেলেন মতামত চিঠিতে জানাবেন। হিরু তাকে নৌকোতে তুলে দিয়ে ফিরে এসে কুমিকে বললে, কি করে বললে গান গাইতে জানো না? ছি, একই ছেলে মানুষই, ওরা শহরের মানুষ, গান শুনলে খুব খুশি হয়ে যেত। এমনি তো ঘরের কোণে গান গলা খুব বেরোয়, আর এর বেলা? কুমি রাগ করে বলল, ঘরের কোণে গান গাইব না তো কি আসরে বসে গাইতে যাব? পারবো না যার তার সামনে গান গাইতে। হিরু রেগে বললে, তবে থাকো চিরকাল আই বুড়ো ধিঙ্গি হয়ে, আমার কি? কুমির বাড়ির সবাই এর জন্য কুমিকে ভর্ৎসনা করলে। গান গাও না গাও, গান গাইতে জানি এ কথা বলার দোষ ছিল কি? ছি, কাজটা ভালো হয়নি। বলা বাহুল্য, ভদ্রলোকের কাছ থেকে কোনো পত্র এলো না এবং হিরু পুজোর ছুটি আনতে জামালপুরে গিয়ে শুনল মেয়ে তাদের পছন্দ হয়নি। মাস 5-6 কেটে গেল। কি অদ্ভুত 5-6 মাস! কাজ করতে করতে জানালা দিয়ে যখনই উঁকি দিয়ে বাইরে দিকে চায় তখনই সে অন্যমনস্ক হয়ে পড়ে। কুমিকে কতবার জানলার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছে। হাত পা নেড়ে উচ্ছ্বসিত কণ্ঠে হেসে গড়িয়ে পড়ে কুমি গল্প করছে নিম ফুলের গন্ধ ভরা কত অলস চৈত্র দুপুরের স্মৃতিতে। মধুর হয়ে উঠেছে বর্তমান কর্মব্যস্ত দিনগুলি। ইতিমধ্যে এক ছোকরা ডাক্তারের সঙ্গে তার খুব আলাপ হয়ে গেল। নতুন এমবি পাশ করে জামালপুরে প্র্যাকটিস করতে এসেছে। বেশ সুন্দর চেহারা, বাড়ির অবস্থাও খুব ভালো। তার জ্যাঠামশাই এখানে বড় চাকরি করেন। কথায় কথায় হিরু জানতে পারলে ছোকরা এখনো বিয়ে করেনি এবং কুমিদের পাল্টি ঘর। অনেক বুঝিয়ে সে তার জ্যাঠামশাইকে মেয়ে দেখাতে যেতে রাজি করালে। মেয়ে দেখাও হলো, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। তাদের কুটুম্ব পছন্দ হয়নি শোনা গেল। একে তো অজপাড়া গাঁ, দ্বিতীয়ত তারা ভেবেছিলেন পাড়াগাঁয়ের জমিদার কিংবা অবস্থাপন্ন ঘরের মেয়ে। অমন গরিব ঘরের মেয়ে তাদের চলবে না। মাস 3 পরে হিরু আর এক বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়ে পিসিমার বাড়ি হাজির হলো। কুমির বাড়ির সবাই বললে, হিরু বড় ভালো ছেলে, কুমির জন্য প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু অত বড় বড় সম্বন্ধ এনে ও ভুল করছে। ওসব কি জোটে আমাদের কপালে? মেয়ে পছন্দ হলেই বা অত টাকা দিতে কি পারবো কোত্থেকে? কুমির সঙ্গে খিড়কি দোরের কাছে হিরুর দেখা। কুমি বললে, হিরুদা, তুমি কেন এসব পাগলামি করছো বলো তো? বিয়ে আমি করব না, তোমার 2টি পায়ে পড়ি, তুমি ওসব বন্ধ করো। হিরু বলল, ছি, এমন করে না। এবার যে জায়গায় ঠিক করছি তারা খুব ভালো লোক, এবার নির্ঘাত লেগে যাবে। কুমির লজ্জায় রাঙ্গা হয়ে বললে, তুমি কি যে বলো হিরুদা, আমার রাত্রে ঘুম হচ্ছে না, লাগবে কি না লাগবে ভেবে। মিছিমিছি আমার জন্য তোমাকে লোকে যা তা বলে, তা জানো? তুমি ক্ষান্ত দাও, তোমার পায়ে পড়ি হিরুদা। হিরু এসব কথা কানে তুললে না। পাত্রপক্ষের লোক নিয়ে এসে হাজির করলে, কিন্তু কুমি কিছুতেই এদের সামনে আসতে রাজি হলো না। সে দস্তুর মতো বেঁকে বসলে। হিরু বাড়ির মধ্যে গিয়ে বললে, পিসিমা, আপনারা দেরি করছেন কেন? কুমির মা বললেন, এসে বোঝাও না মেয়েকে বাবা,
আমরা তো হার মেনে গেলাম। ও চুলে চিরুনি ছোঁয়াতে দেবে না, উঠবেও না, বিছানায় পড়েই রয়েছে। কুমি ঘর থেকে বললে, পড়ে থাকবো না তো কি, বারে বারে সং সাজতে পারবো না আমি, কারো খাতিরেই না। হিরুদাকে বলো না সং সেজে বেরুক ওদের সামনে। হিরু ঘরের মধ্যে ঢুকে কড়া সয়ে বলল, কুমি ওঠ, কথা শোন, যা চুল বাঁধগে যা। আমি যাব না। যাবি নি? চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাব। ওঠ, দিন দিন হচ্ছেন আর কি, ওর বলছি। কুমি দ্বিরুক্তি না করে বিছানা ছেড়ে দালানে চুল বাঁধতে বসে গেল। সাজানো গোজানো বাদ গেল না, মেয়ে দেখানোও হলো, কিন্তু ফল সমানই দাঁড়ালো। অর্থাৎ পাত্রপক্ষ বাড়ি গিয়ে চিঠি দেব বলে গেলেন। জামালপুরের কাজে এসে যোগ দিতে হলো হিরুকে, কিন্তু সে যেন সর্বদাই অন্যমনস্ক। কুমির জন্য এত চেষ্টা করেও কিছু দাঁড়ালো না শেষ পর্যন্ত। কি করা যায়? এদিকে কুমিদের বাড়িতেও তার পসার নষ্ট হয়েছে, তার আনার সম্বন্ধের উপর সবাই আস্থা হারিয়েছে। হারাবাড়ি কথা, এবার সেখানেও কথা তুলবার মুখ নেই আর। অত বড় বড় সম্বন্ধ নিয়ে যাওয়াই বোধহয় ভুল হয়েছে। কুমির ভালো ঘর জুটি দেবার ব্যাকুল আগ্রহে সে ভুলে গিয়েছিল যে বড়তে ছোটতে কখনো খাপ খায় না। লজ্জায় সে পিসিমার বাড়ি যাওয়া ছেড়েই দিল। বছর 2-3 কেটে গেল। হিরু চাকরিতে খুব উন্নতি করে ফেলেছে তার সুন্দর চরিত্রের গুণে। চিফ ইঞ্জিনিয়ারের অফিসে বদলি হলো 150 টাকায় মার্চ মাস থেকে। হিরু আর সেই হিরু নেই, এমনি হয়, এতে আশ্চর্য হবার কিছুই নেই। প্রতিদিন, প্রতি মাস, প্রতি বৎসর তিলে তিলে মানুষের দেহের ও মনের পরিবর্তন হচ্ছে। অবশেষে পরিবর্তন এমন গুরুতর হয়ে ওঠে যে বহুকাল পরে আবার সাক্ষাৎ হলে আগের মানুষটিকে আর চেনাই যায় না। হিরু ধীরে ধীরে বদলেছে, অল্প অল্প করে সে কুমিকে ভুলেছে। রামকৃষ্ণ আশ্রমে যাবার বাসনাও তার নেই এখন। এর মূলে একটা কারণ আছে, সেটা এখানে বলি। জামালপুরে একজন বয়লার ইন্সপেক্টর ছিলেন, তাঁর বাড়ি হুগলি জেলায়। রুড়কির পাস ইঞ্জিনিয়ার, বেশ মোটা মাইনে পেতেন। কিন্তু অদৃষ্টের দোষে তাঁর 6টি মেয়ের বিয়ে দিতে তাকে সর্বশান্ত হতে হয়েছে। এখনও 1টি মেয়ে বাকি। হিরুর সঙ্গে এই পরিবারের বেশ ঘনিষ্ঠতা জন্মেছিল। সুরমা হিরুর সামনে বার হয়, তাকে দাদা বলে ডাকে। কখনো কখনো নিজের আঁকা ছবি দেখায়, গল্প করে, গান শোনায়। একদিন হঠাৎ হিরুর মনে হলো সুরমার মুখখানা কি সুন্দর, আর চোখ দুটি। পরে ভাবল, ছি, এসব কি ভাবছি, ও ভাবতে নেই। আর একদিন অমনি হঠাৎ মনে হলো কুমির চেয়ে সুরমা দেখতে ভালো। কি গায়ের রং সুরমার! তখনই নিজের চিন্তায় ভীত ও সংকুচিত হয়ে পড়ল। না, কি ভাবনা এসব, মন থেকে সব জোর করে তাড়াতে হবে। কিন্তু জীবনকে প্রত্যাখ্যান করা অত সহজ হলে আজ গেরুয়াধারী স্বামীজিদের ভিড়ে পৃথিবীটা ভর্তি হয়ে যেত। হিরুর বয়স কম, মন এখনো মরেনি। শুষ্ক শীর্ণ এক অতীত মনোভাবের কঙ্কালের সঙ্গে নিজেকে বেঁধে রাখতে তার নবীন ও সতেজ মন ঘোর আপত্তি জানালে। কুমির সঙ্গে যা কিছু ছিল সে অমূল তরু শুকিয়ে শীর্ণ হয়ে গিয়েছে, আলো বাতাস ও পৃথিবীর স্পর্শ না পেয়ে। সুরমাকে বিয়ে করার কিছুদিন পরে সুরমার বাবা বয়লার ফাটার দুর্ঘটনায় মারা গেলেন।
রেল কোম্পানি হিরুর শাশুড়িকে বেশ মোটা টাকা দিলে এই জন্যে। প্রভিডেন্ট ফান্ডের টাকাও যা পাওয়া গেল তাতে মেয়ের বিয়ের দেনা শোধ করেও হাতে ৬-৭ হাজার টাকা রইল। সুরমার মা ও একটি নাবালক ভাইয়ের দেখাশোনার ভার পড়েছিল হিরুর উপর। কাজেই টাকাটা সব এসে পড়ল হিরুর হাতে। হিরু সে টাকায় কয়লার ব্যবসা আরম্ভ করল। চাকরি প্রথমে ছাড়েনি, কিন্তু শেষে রেল কারখানায় কয়লার কন্ট্রাক্ট নিয়ে একবার বেশ মোটা কিছু লাভ করে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসাতে ভালোভাবেই নামল। সুরমাকে বিয়ে করার 4 বছরের মধ্যে হিরু একজন বড় কন্ট্রাক্টর হয়ে উঠল। শাশুড়ির টাকা বাদ দিয়েও নিজের লাভের অংশ থেকে সে এখন 30-40 হাজার টাকা কারবারে ফেলেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে হিরুর চালচলন বদলে গিয়েছে। রেলের কোয়ার্টার ছেড়ে দিয়ে মুঙ্গেরে গঙ্গার ধারে বড় বাড়ি ভাড়া নিয়েছে। রেলে জামালপুরে যাতায়াত করে রোজ। মোটর এখনো করেনি, তবে বলতে শুরু করেছে মোটর না রাখলে আর চলে না। ব্যবসা রাখতে গেলে ওটা নিতান্তই দরকার, বাবুগিরির জন্যে নয়। হঠাৎ এই সময় দেশ থেকে পিসিমার চিঠি এলো। তিনি আর বেশি দিন বাঁচবেন না। বহুকাল হিরুকে দেখেননি তিনি। তার বড় ইচ্ছে মুঙ্গেরে হিরুর কাছে কিছুদিন থাকেন ও দুবেলা গঙ্গা স্নান করেন। সুরমা বললে, আসতে যখন চাইছেন নিয়ে এসো গে। আমিও তাকে কখনো দেখিনি। আমরা ছাড়া আর তার আছি বা কে? বুড়ো হয়েছেন, যে কদিন বাঁচেন এখানেই গঙ্গা তীরে থাকুন। বাসায় আর এমন কেউ ছিল না যাকে পাঠানো যায় পিসিমাকে আনতে। কাজেই হিরুকেই যেতে হলো। ভাদ্র মাস। দেশ এবার ভেসে গিয়েছে অতিবৃষ্টিতে। কোদলা নদীতে নৌকোয় করে আসবার সময় দেখলে জল উঠে দুপাশের আউশ ধানের ক্ষেত ডুবিয়ে দিয়েছে। গোয়ালবাসীর বিলে জল এত বেড়েছে যে নৌকোর বুড়ো মাঝি বললে সে তার জ্ঞানে কখনো এমন দেখেনি। গোয়ালবাসীও চিত্রাঙ্গপুর গ্রাম দুখানা প্রায় ডুবে গিয়েছে। অথচ এখন আকাশে মেঘ নেই। শরতের সুনীল আকাশের নিচে রৌদ্র ভরা মাঠ। জল বাড়বার দরুন নৌকো চলল মাঠের মধ্য দিয়ে। ঘন সবুজ দীর্ঘ লতানে বেদ ঝোপ কড়কড় করে নৌকোর ছইয়ের গায়ে লাগছে। মাঠের মাঝে বন্যার জলের মধ্যে জেগে আছে ছোট ছোট ঘাস, তাতে ঘন ঝোপ। পিসিমাদের গ্রামে নৌকো ভিড়তে দুপুর ঘুরে গেল। এখানে নদীর পাড় খুব উঁচু বলে কুল ছাপিয়ে জল ওঠেনি। দুপারেই বন। একদিকে হ্রস্ব ছায়া পড়েছে জলে, অন্য পাড়ে খর রৌদ্র। এই বনের গন্ধ, নদী জলের ছলছল শব্দ, বাঁশবনে সোনার সরকির মতো নতুন বাঁশের কোড় বাঁশঝাড়ের মাথা ছাড়িয়ে উঠেছে। এই শরৎ দুপুরের ছায়া, এইসব অতি পরিচিত দৃশ্য একটি মাত্র মুখ মনে করিয়ে দেয়। অনেক দিন আগের মুখ, হয়তো একটু অস্পষ্ট হয়ে গিয়েছে, তবুও সেই মুখ ছাড়া আর কোনো মুখ মনে আসে না। নদীর ঘাটে নেমে পথ চলতে চলতে সে মুখ ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে লাগলো মনের মধ্যে। এক ধরনের হাত নাড়ার ভঙ্গি, আর কি বকুনি, অজস্র বকুনি। জগতে আর কেউ তেমন কথা বলতে পারে না। অনেক দূরের কোনো অবাস্তব শূন্যে ঘুরছে সুরমা। তার আকর্ষণের বাইরে রাজ্য। এখানে গৃহাধিষ্ঠাত্রী দেবী আর একজন, তার একচ্ছত্র অধিকার এখানে। সুরমা কে? এখানকার বন, নদী, মাঠ, পাখি সুরমাকে চেনে না। হিরু নিজেই অবাক হয়ে গেল নিজের মনের ভাবে। পিসিমা যথারীতি কান্নাকাটি করলেন অনেকদিন পরে ওকে দেখে। আরও ঢের বেশি বুড়ি হয়ে গিয়েছেন, তবে এখনো অথর্ব হননি, বেশ চলতে ফিরতে পারেন। হিরুর জন্যে ভাত চড়াতে যাচ্ছিলেন। হিরু বললে,
তোমায় কষ্ট করতে হবে না পিসিমা, আমি চিড়ে খাবো, ও বেলা বরং রেঁধো। অনেকবার বলি বলি করেও কুমির কথাটা সে কিছুতেই পিসিমাকে জিজ্ঞেস করতে পারলে না। একটু বিশ্রাম করে বেলা পড়লে সে হাটতলার মধু ডাক্তারের ডাক্তারখানায় গিয়ে বসল। মধু ডাক্তারের চুলদাড়িতে পাক ধরেছে। একটি ছেলে সম্প্রতি মারা গিয়েছে, সেই গল্প করতে লাগলো। গ্রামের মক্তবের সেই বুড়ো মৌলবী এখনো আছে, এখনো সেই রকম নিজের অঙ্কশাস্ত্রে পারদর্শিতার প্রসঙ্গে সাব ইন্সপেক্টর মহিমবাবুর গল্প করে। মহিমবাবু 30-35 বছর আগে এ অঞ্চলে স্কুল সাব ইন্সপেক্টরি করতেন। এখন বোধহয় মরে ভূত হয়ে গিয়েছেন। কিন্তু কোনবার মক্তব পরিদর্শন করতে এসে নিজেই শুভঙ্করীর সারাকালির একটা অঙ্ক দিয়ে নিজেই কষে বুঝিয়ে দিতে পারেননি, সে গল্প আজও এদেশে প্রচলিত আছে। এই মৌলভী সাহেবের মুখেই হিরু এ গল্প বহুবার শুনেছে। সন্ধ্যা হবার পূর্বেই হিরু হাটতলা থেকে উঠল। মধু ডাক্তার বললে, বসো হিরু, সন্ধ্যেটা জ্বালি, তারপর 2 কাত খেলা যাক। এখন না হয় বড়ই হয়েছ, পুরনো দিনের কথা একেবারে ভুলে গেলে যে। হিরু পথশ্রমের অজুহাত দেখিয়ে উঠে পড়ল। তার শরীর ভালো নয়। পুরনো দিনের এইসব আবেষ্টনীর মধ্যে এসে পড়ে সে ভালো করেনি। কুমি এখানে আছে কি না এ কথাটা মধু ডাক্তারকেও সে জিজ্ঞেস করতে পারল না। কুমি মধু ডাক্তারকে কাকা বলে ডাকে। কুমিদের সম্বন্ধে মাত্র সে এইটুকু শুনেছিল যে কুমির জ্যাঠামশাই বছর 5 হলো মারা গিয়েছেন এবং জ্যাঠতুতো ভাইয়েরা ওদের পৃথক করে দিয়েছে। অন্যমনস্কভাবে চলতে চলতে সে দেখলে কখন কুমিদের পাড়াতে একেবারে কুমির বাড়ির সামনেই এসে পড়েছে। সেই শিউলি গাছটা, এই গাছটাতে একবার সাপ উঠে পাখির ছানা খাচ্ছিল। কুমি তাকে ছুটে গিয়ে খবর দিতে সে এসে সাপ তাড়িয়ে দেবার জন্য ঢিল ছোড়াছুড়ি করে। এ পাড়ার গাছে পালায়, ঘাসে পাতায়, সন্ধ্যার ছায়ায়, শাঁখের ডাকে কুমি মাখানো। এই রকম সন্ধ্যায় কুমিদের বাড়িতে বসে সে কত গল্প করেছে কুমির সঙ্গে। চুপ করে সে জিউলি তলায় খানিকটা দাঁড়িয়ে রইল। তার সামনের পথটা দিয়ে 23-24 বছরের একটা মেয়ে 2টো গরুর দড়ি ধরে নিয়ে আসছে। কুমিদের বাড়ির কাছে বাঁশতলাটাই যখন এলো, তখন হিরু চিনতে পারল সে কুমি। প্রথমটা সে যেন অবাক হয়ে গেল, আড়ষ্টের মতো দাঁড়িয়ে রইল। সত্যিই কুমি, এমন অপ্রত্যাশিতভাবে একেবারে তার চোখের সামনে। কুমি বটে, কিন্তু কত বড় হয়ে গিয়েছে সে। হঠাৎ হিরু এগিয়ে গিয়ে বলল, কুমি কেমন আছো, চিনতে পারো? কুমি চমকে উঠল। অন্ধকারে বোধহয় ভালো করে চিনতে পারলে না। বলল, কে? আমি হিরু। কুমি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ তার মুখ দিয়ে কথা বার হলো না। তারপরে সে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে হিরুর মুখের দিকে চেয়ে বললে, কবে এলে হিরুদা? কোথায় ছিলে এতদিন? সেই জামালপুরে? আজই দুপুরে এসেছি। আর কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। সে কেবল এক দৃষ্টি কুমির দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। কুমির কপালে সিঁদুর, হাতে শাঁখা, পরনে একখানা আধময়লা শাড়ি। যে কুমিকে সে দেখে গিয়েছিল 6-7 বছর আগে, সে কুমি নয়। সে কৌতূহলোচ্ছলে কলহাস্যময়ী কিশোরীকে এর মধ্যে চেনা যায় না। এ যেন নিরানন্দের প্রতিমা। মুখশ্রী কিন্তু আগের মতো সুন্দর। এতদিনেও মুখের চেহারা খুব বেশি বদলায়নি। কুমি বললে, এসো আমাদের বাড়ি। কত কথা যে তোমার সঙ্গে আছে, এই বছরে কত কথা জমানো রয়েছে,
তোমায় বলবো বলবো করে কতদিন রইলাম, তুমি এ পথে আর এলেই না। হয়েছে, সেই কুমি। ওর মুখে হাসি সেই পুরনো দিনের মতোই আবার ফুটে উঠেছে। হিরু ভাবলে, আহা, ওর বকুনির শ্রোতা এতদিন পায়নি, তাই ওর মুখখানা ম্লান। তুই আগে চল কুমি, তুমি আগে চলো হিরুদা। 4-5 বছরের একটি ছেলে রোয়াকে বসে মুড়ি খাচ্ছিল। কুমিকে দেখে বলল, ওই মা এছে, বসো হিরুদা, পিঁড়ি পেতে দি। মা বাড়ি নেই, ও পাড়ায় গিয়েছে রায়বাড়ি, কাল ওদের লক্ষ্মী পুজোর রান্না রেঁধে দিতে। আমি ছেলেটাকে মুড়ি দিয়ে বসিয়ে রেখে গরু আনতে গিয়েছিলাম দিঘির পাড় থেকে। উফ, কতকাল পরে দেখা হিরুদা, বসো বসো, কি খাবে বলো তো? তুমি মুড়ি আর ছোলা ভাজা খেতে ভালোবাসতে, বসো, সন্ধেটা দেখিয়ে খোলা চড়িয়ে গরম গরম ভেজে দিই। ঘরে ছোলাও আছে, নারকেলও আছে, দাঁড়াও আগে পিদিমটা জ্বালি। সেই মাটির ঘর সেই রকমই আছে, সেই কুমি সন্ধ্যা প্রদীপ দিচ্ছে পুরনো দিনের মতো, যখন সে কত রাত পর্যন্ত ওদের বাড়িতে বসে গল্প করত। তবুও কত কত পরিবর্তনও হয়ে গিয়েছে, কত ব্যবধান এখন কুমির সঙ্গে। কুমি প্রদীপ দেখে চাল ভাজতে বসল। একটু পরে ওকে খেতে দিয়ে সামনে এসে বসল, সেই পুরনো দিনের মতো গল্প করতে। সেই হাত পা নাড়া, সেই বকুনি, সবই সেই। কত কথা বলে গেল। হিরু ওর দিকে চেয়ে থাকে, চোখ আর অন্যদিকে ফেরাতে পারে না। কুমিও তাই। হিরু বললে, কোথায় বিয়ে হলো কুমি? কুমি লজ্জায় চোখ নামিয়ে বললে, সামটা। তা বেশ। তারপর কুমি বললে, কদিন থাকবে এখন হিরুদা? থাকবার জো নেই, কাজ ফেলে এসেছি যে। পিসিমাকে নিয়ে কালই যাব। পিসিমা চিঠি লিখেছিলেন বলি তো তাকে নিতে এলাম। না না হিরুদা, সে কি হয়, কাল ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, কাল কোথায় যাবে? থাকো এখন 2-3 দিন। কতকাল পরে এলে। তুমিও তো বিয়ে করেছ, বৌদিকে নিয়ে এলে না কেন? দেখতাম। ছেলে মেয়ে কি? 2টি ছেলে 1টে মেয়ে। বেশ বেশ। আচ্ছা, আমার কথা মনে পড়তো হিরুদা? মনে খুব পড়তো না, কিন্তু এ কথাও ঠিক যে এখন এমন মনে পড়ছে যে সুরমা ও জামালপুর অস্পষ্ট হয়ে গিয়েছে। বড় লোকের মেয়ে সুরমা তার মনের মতো সঙ্গিনী নয়, তার সঙ্গে সব দিক থেকে মেলে খাপ খায় এই কুমির। অথচ সুরমার জন্য দামি মাদ্রাজি শাড়ি কিনে নিয়ে যেতে হবে কলকাতা থেকে। যাবার সময় সুরমা বলে দিয়েছে, যাচ্ছ যখন দেশে, ফিরবার সময় কলকাতা থেকে পুজোর কাপড় চোপড় কিনে এনো, এখানে ভালো জিনিস পাওয়া যায় না, দরও বেশি। আর কুমির পরনে ছেঁড়া আধময়লা কাপড়। না, দরিদ্র গৃহলক্ষ্মীকে বড়লোকী উপহার দিয়ে সে তার অপমান করবে না। কুমি বকেই চলেছে। অনেক দিন পরে আজ ও আনন্দ পেয়েছে। নিরানন্দ অসচ্ছল সংসারের একঘেয়ে কর্মের মধ্যে বালিকা বয়সের শত আনন্দের স্মৃতি নিয়ে পুরনো দিনগুলো হঠাৎ আর সন্ধ্যায় কেমন যেন ফিরেছে। 2 ঘন্টা পরে কুমির মা এলেন। বললেন, এই যে জুটেছ দুটিতে? আমি শুনলুম দিদির মুখে যে হিরু এসেছে, কাল লক্ষ্মী পুজো, তাই রায়দের বাড়ি রান্না করে দিয়ে এলাম। তা ভালো আছিস বাবা হিরু? কুমি কত তোর কথা বলে, তোর কথা লেগেই আছে ওর মুখে। এই আজও দুপুরবেলা বলছিল, মা, হিরুদা নদীতে বন্যা দেখলে খুশি হতো। এবার তো বন্যা এসেছে, হিরুদা যদি দেখতো খুব খুশি হতো না মা? তা আমি তুই এসেছিস শুনেই দিদির ওখানে গিয়েছিলুম। বাড়ি নেই দেখে ভাবলাম সে ঠিক আমাদের এখানে এসেছে। তা বসো বাবা, চট করে পুকুর থেকে কাপড় কেচে গা ধুয়ে আসি। গামছাখানা দে তো কুমি। খোকার জন্য তরকারি এনেছি কাশিতে,
ওকে ভাত দে। এই ওর বিয়ে দিয়েছি সামটায়, বুঝলে বাবা হিরু। জামাই দোকানে সামান্য মাইনের খাতাপত্র লেখার কাজ করে, তাতে চলে না। তার ওপর দজ্জাল ভাই বউ, খেতে পর্যন্ত দেয় না ভালো করে মেয়েটাকে। এই দেখো এখানে এসেছে আজ 5 মাস, নিয়ে যাবার নামটি নেই। বউ দিদির হুকুম হবে তবে বউ নিয়ে যেতে পারবে। আর এদিকে তো আমার এই অবস্থা, মেয়েটার পরনে নেই কাপড়, জামাই আসে যায়, কাপড়ের কথা বলি কানেও তোলে না। আমি যে কি করে চালাই, তা সবই অদৃষ্ট। নইলে খুবই ঝাঁঝালো সুরে বলে, আহ যাও না, গা ধুয়ে এসো না, কি বকবক শুরু করলে। অদৃষ্ট, হ্যাঁ অদৃষ্টই। সে আজ কোথায়, আর কুমি কোথায় পড়ে কষ্ট পাচ্ছে। পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, জীবনে আনন্দ নেই, স্বাদ আহ্লাদ নেই, কিছুই দেখলে না, কিছুই ভোগ করলে না, সবই অদৃষ্ট ছাড়া আর কি। খানিক রাত্রে হিরু উঠল। কুমি প্রদীপ ধরে এগিয়ে দিলে পথ পর্যন্ত, বললে, আমাদের হ্যারিকেন লণ্ঠন নেই, একটা পাকাটি জ্বেলে দিই, নিয়ে যাও হিরুদা, বাঁশবনে বড় অন্ধকার। সকালে কুমি পিসিমার বাড়ি এসে ডাক দিলে, কি হচ্ছে ও হিরুদা? এই যে কুমি, কামিয়ে নিলাম, এইবার নাইব। কুমি ঘরের মধ্যে ঢুকে বললে, কেন, কিসের তাড়া নাইবার এত সকালে? তোমার কিন্তু আজ যাওয়া হবে না হিরুদা, বলে দিচ্ছি। আজ ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর অরন্ধন, তোমায় নেমন্তন্ন করতে এলুম আমাদের বাড়ি, মা বললেন তো, যা বলে গিয়ে আয়। হিরু আর প্রতিবাদ করতে পারলে না। কুমির কাছে প্রতিবাদ করে কোনো লাভ নেই সে জানে। কুমি খানিকটা পরে বললে, আমার অনেকটা কাজ আছে তো, আমি যাই, তুমি নিয়ে সকাল সকাল এসো। হিরু বেলা 10টার মধ্যে ওদের বাড়ি গেল। আজ আর রান্নার হাঙ্গামা নেই। কুমি বললে, আজ কিন্তু পান্তা ভাত খেতে হবে জানো তো, আর কচুর শাক, আর একটা কি জিনিস বলো তো? তুমি বলতে পারবে না। কুমির মা বললেন, কাল রাত্রে তুই চলে গেলে মেয়ে অত রাত্রে তোর জন্য নারকেল কুমড়ো রাঁধতে বসলো, বললে, হিরুদা বড় ভালোবাসে মা, কাল সকালে খেতে বলবো, রেঁধে রাখি। কুমির স্নান সেরে একখানা ধোয়া শাড়ি পরেছে, বোধ হয় এইখানেই তার একমাত্র ভালো কাপড়। সেই চঞ্চলা মুখরা বালিকা আর সে সত্যই নেই। আজ দিনের আলোয় কুমিকে দেখে ওর মনে হলো কুমির চেহারা আরো সুন্দর হয়েছে, তবে ওর মুখে চোখে একটা শান্ত মাতৃত্বের ভাব ফুটে উঠেছে, যেন হিরু কখনো ওর মুখ দেখেনি। কুমি অনেক ধীর হয়েছে, অনেক সংযত হয়েছে। মাথায় সেই রকম এক ঢাল চুল, মুখশ্রী এখনো সেই রকম লাবণ্যময়, তবুও যেন কুমিকে চেনা যায় না। বয়সের সঙ্গে সঙ্গে বালিকা কুমি অন্তর্হিত হয়েছে। এখন যে কুমিকে সে দেখছে তার অনেকখানি যেন সে চেনে না। কিন্তু খানিকটা বসবার পরে হিরুরে ভ্রম ঘুচে গেল। বাইরের চেহারাটা যতই বদলে যাক না কেন, তার সামনে যে কুমি বার হয়ে এলো সে সেই কিশোরী কুমি। ওর যেটুকু পরিচিতি তা ওর মধ্যে বার হয়ে এলো, যেটুকু হিরুর অপরিচিত তা নিজেকে গোপনে রাখলে। কি চমৎকার কুমির মুখের হাসি! হিরুর মোহ নেই, আসক্তি নেই, আছে কেবল একটা সুগভীর স্নেহ, মায়া, অনুকম্পা, এ এক অদ্ভুত মনের ভাব। কুমিকে সে সর্বস্ব বিলিয়ে দিতে পারে তাকে একটুকু খুশি করবার জন্যে। কুমি কত কি বকছে বসে বসে, পুরনো দিনের কথা তুলছে কেবল। মনে আছে হিরুদা, সেই একবার জেলেদের বাঁশতলায় আলেয়া জ্বলেছিল, সেও তো এই ভাদ্র মাসে, সেই চারুপাঠ মনে আছে তো? হিরুর খুব মনে আছে। সবাই ভয়ে আড়ষ্ট,
আলিয়া নাকি ভূত? যে দেখতে যায় তার অনিষ্ট হয়। হিরু সাহস করে এগিয়ে গিয়েছিল দেখতে। কুমিও পিছু পিছু গিয়েছিল। হিরু বলেছিল, আসছিস কেন পোড়ার মুখে, ভূত ধরে খাবে যে। কুমি ভেঙচি কেটে বলেছিল, ইস, ভূতে ধরে ওকে খাবে না, আমাকেই খাবে। আলিয়া বুঝি ভূত? ও তো একরকম বাষ্প, আমি পড়িনি বুঝি চারুপাঠে। শুনবে বলবো? অনেকের বিশ্বাস আছে আলিয়া এক প্রকার ভূতজনী, বাস্তবিক ইহা তা নয়। হিরু ধমক দিয়ে বলেছিল, রাখ তোর চারুপাঠ। আরম্ভ করে দিলেন এখন অন্ধকারের মধ্যে চারুপাঠ। বলে, ভয়ে মরছি। পরক্ষণেই কুমি খিলখিল করে হেসে উঠে বলেছিল, কি বললে হিরুদা, ভয়ে মরছ? এত ভয় তোমার যদি এলে কেন? চারুপাঠ পড়লে ভয় থাকতো না? চারুপাঠ তো আর পড়নি। সেই সব পুরনো গল্প। আলিয়াই বটে। কুমির যে খানিকটা পরিবর্তন হয়েছে তা বোঝা গেল যখন ও গ্রামের এক বিধবা গরিব মেয়ের কথা তুললে। আগে এসব কথা কুমি বলতো না, এখন সে পরের দুঃখ বুঝতে শিখেছে। মুখুজ্জে বাড়ির বড় পুরী পাল্লার মধ্যে হর মুখুজ্জের এক বিধবা নাতনি, নিতান্ত বালিকা, কি রকম কষ্ট পাচ্ছে। পুকুর ঘাটে কুমির কাছে বসে নির্জনে মৃত স্বামীর রূপগুণের কত গল্প করে। এ কথা কুমির দরদ দিয়ে বলে গেল। সত্যি মাতৃত্ব ওর মধ্যে জেগেছে, ওকে বদলে দিয়েছে অনেকখানি। হঠাৎ কুমি বললে, ওই দেখো হিরুদা, বকেই যাচ্ছি, তোমায় যে খেতে দেবো সে কথা মনে নেই। তারপরে সে উঠে তাড়াতাড়ি হিরুকে ঠাঁই করে দিয়ে ভাত বেড়ে নিয়ে এলো। হাসি মুখে বললে, জামালপুরের বাবুর আজ কিন্তু পান্তা ভাত খেতে হবে, রুজবে তো মুখে। নেবু কেটে দেবো এখন অনেক করে, নারকোল কুমড়ি আছে, কচুর শাক আছে। এসব সত্যি হিরু অনেকদিন খায়নি। যা যা সে খেতে ভালোবাসে কুমি তার কিছুই বাদ দেয়নি। হিরু আশ্চর্য হয়ে গেল, এত কাল পরেও কুমি মনে রেখেছে। খেতে বসে হিরু বলল, কুমি, ছেলেবেলা ভালো লাগে না, এখন ভালো লাগে? এ কথার উত্তর নেই হিরুদা। ছেলেবেলায় তোমরা সব ছিলে, সে একদিন ছিল, এখনো তা বলে খারাপ লাগে না? জীবনে নানা রকম দেখা ভালো নয় কি? কুমি, একটা কথার উত্তর দে, তোর সংসারে টানাটানি খুব। কে বললি এ কথা? মা বলেছিল, সেই তো কাল রাত্রিরে। ও বাজে কথা, জানো তো, মা যত বাজে বকে। বুড়ো হয়ে মার আরও জীব আলগা হয়ে উঠেছে। কুমি, আমার কাছে সত্যি বলবি নে? ওই তুমিও পাগলামি শুরু করলে। নাও, খেয়ে নাও, যত বাজে বকতে পারো। মা গো, দাঁড়াও, পায়েসটা আনি। কচুর শাক পড়ে রইল কেন? না না, সে হবে না। দেখ কুমি, আমার কাছে বেশি চালাকি করিস নে। তোকে আর আমি জানি নে? কোদলার ঘাটে পায়ে খেজুর কাটা ফুটে গিয়েছিল, মুখে একটু রাগ করিসনি, জানতে দিসনি কাউকে। আবার? হিরু চুপ করে গেল। এতখানি বলে সে ভালো করেনি, ঝোঁকের মাথায় বলে ফেলেছে। কুমি যা ঢাকতে চায় ও তা বার করে কুমির আত্মসম্মানে ঘা দিতে চায় কেন? ছি! কুমি বললে, আবার কবে আসবে হিরুদা? সত্যি কথা যদি শুনতে চাস, আমার যেতে ইচ্ছে হচ্ছে না কিন্তু। আবার বাজে বকতে শুরু করেছ হিরুদা। তোমার যা কিছু সব সামনে, চোখের আড়াল হলে আর মনে থাকে না? আর ঘুরিয়ে ফিরে যত বাজে বকুনি। তুমি তো জানো না একটু বাজে বকতে। আমি ইচ্ছে করলে থাকতে পারিনি ভেবেছিস? হ্যাঁ, থাকো না দেখি, কাজকর্ম বন্ধ করে। বৌদি এসে চুলের মুঠি ধরে নিয়ে যাবে না? আচ্ছা, সে যাক, একটা কথার উত্তর তোকে দিতেই হবে। আমি যদি এখানে থাকি, তুই খুশি হোস? উহ মা গো, মুখ বুজে খেয়ে নাও দেখি, কি বাজে বকতেই পারো। হিরু দুঃখিতভাবে বললে,
আমার এ কথাটারও উত্তর দিবি নে? তুই এত বদলে গিয়েছিস, আমি এ ভাবতেই পারিনি। আচ্ছা বেশ। কুমি হেসে প্রায় লুটিয়ে পড়তে পড়তে বললে, তোমার কিন্তু একটুও বদলায়নি হিরুদা। সেই রকম আচ্ছা বেশ বলা, সেই রকম কথায় কথায় রাগ করা। আচ্ছা কি বলবে বলো দেখি? তুমি জানো না ও কথার কি উত্তর আমি দিতে পারি। ভেবে দেখো, তাহলে আমি বদলাইনি, বদলে গিয়েছো তুমি হিরুদা। আচ্ছা কুমি, এতটা না বকে সামান্য দু কথায় সাদা উত্তর একটা দে না কেন? বকুনিতে আমি কি তোর সঙ্গে পারবো? না, তুমি পারবে কেন? বকতে তুমি একটুও জানো না? হ্যাঁ হই। মন থেকে বলছিস? আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে হিরুদা। এতটা বদলে গিয়েছো তুমি। যাও, আমি তোমার কোনো কথার উত্তর দেব না। তুমি না নিজের বুদ্ধির বড় অহংকার করতে। কুমি, রাগ করিস নে। অনেক কাজের মধ্যে থেকে আমার সূক্ষ্ম বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে। যাক, বাঁচলুম কুমি। পায়েসটা খাও, আর বকুনিটা কিছুক্ষণের জন্য ক্ষান্ত রাখো। কিছু তোমার পেটে গেল না এই অনাছিষ্টি বকুনির জন্যে। কুমি পরদিন এসে বিছানা বাক্স গুছিয়ে দিলে, ঘাট পর্যন্ত এসে ওদের নৌকোতে উঠিয়ে দিলে। নৌকো ছেড়ে যখন অনেকটা গিয়েছে, তখনও কুমি ডাঙায় দাঁড়িয়ে আছে। দুপারের নদী চড়া নির্জন। দুপুরের রৌদ্র আজ বড় প্রখর। আকাশ অদ্ভুত ধরনের নীল, মেঘ লেশহীন। বন্যার জলে পাড়ের ছোট কালকাসুন্দি গাছের বন পর্যন্ত ডুবে গিয়েছে। কচুরিপানার বেগুনি ফুল চড়ার ধারে আটকে আছে। সেই সব বন জঙ্গলময় ডাঙার পাশ দিয়ে চলেছে ওদের নৌকা। ঝোপের তলার ছায়ায় ডাহুক চড়ছে। বন্যার জলে নিমগ্ন আখের ক্ষেতের আখ গাছগুলো স্রোতের বেগে থরথর করে কাঁপছে। ছইয়ের মধ্যে পিসিমা ঘুমিয়ে পড়েছেন। নিস্তব্ধ ভাদ্র অপরাহ্ন। নৌকোয় তক্তার ওপর বসে বসে হিরু কত কি ভাবছিল। এ গ্রামে যদি সে থাকতে পারত, মধু ডাক্তারের মতো হাটতলায় ডাক্তারের ডিসপেন্সারিটা খুলে। পুজোর বাজারটা ফিরবার সময় করতে হবে কলকাতা থেকে, অন্তত 150 টাকার বাজার। আসবার সময় খুব উৎসাহ করে সুরমার কাছ থেকে ফর্দ করে নিয়ে এসেছে। একটা মানুষের মধ্যে মানুষ থাকে অনেকগুলো। জামালপুরের হিরু অন্য লোক, এ হিরু আলাদা। এ বসে বসে ভাবছে কুমিদের রান্নাঘরে অরন্ধনের নেমন্তন্ন খেতে বসেছিল সেই ছবিটা। অনবরত ওই একটা ছবি। কুমি বলছে, আমার কথা মনে পড়তো হিরুদা? কুমি এখনো কি ঠিক তেমনি হাত পা নেড়ে নেড়ে কথা বলে, ঠিক সেই ছেলেবেলাকার মতো? আচ্ছা, আর কারোর সঙ্গে কথা বলে অমন আনন্দ হয় না কেন? সুরমার সঙ্গেও তো রোজ কথা হয়। কই? রেলের বাসের আওয়াজে হিরুর চমক ভাঙল। ওই স্টেশনের ঘাট দেখা দিয়েছে, সিগন্যাল নামানো। বোধ হয় ডাউন ট্রেনটা আসবার দেরি নেই।